দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফরাদ। ভালো আছেন তো? জি, ভালো আছি। শুভেচ্ছা আপনাকে। হলুদ পাঞ্জাবি, খুব সুন্দর। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো শিরোনাম, ঢাকায় নিঃশ্বাস নিলেও বিপদ। 4 কিলোমিটার হেঁটে নীরব প্রতিবাদ বিএনপির মরণযাত্রা শুরু কাদের বলেছেন, সুধার বাড়াচ্ছে ডলার সংকট। সমকালের শিরোনাম, খিলাফি ঋণের আসল চিত্র আড়ালে, রাজশাহীতে শেখ হাসিনার জনসভা আজ। 14 দলে অসন্তোষ, ক্ষোভ, অস্বস্তি। পদত্যাগ করুন, পালানোর পথ খুঁজে পাবেন না মির্জা ফখরুল। আওয়ামী লীগ পালানোর দল নয়, পালাবে না ওবায়দুল কাদের। ইত্তেফাকের শিরোনাম, পদযাত্রা দিয়েই সরকারকে বিদায় করব ফখরুল বলেছেন। বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে কাদের বলেছেন। বিচার বিক্রি করলে কঠোর ব্যবস্থা, প্রধান বিচারপতি। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ। কালের কণ্ঠের শিরোনাম, খেলাধুলায় জলবায়ুর প্রভাব, ধুঁকছে ক্রিকেট বিশ্ব। গ্যাস লিকেজের আগুন, সপরিবারে দগ্ধ বাড়ছে। 2 ফেব্রুয়ারি থেকে বাড়বে শীত। দৈনিক বাংলার শিরোনাম, সস্তার বিদ্যুৎ এখন গলার কাটা। জনকণ্ঠের শিরোনাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, নদী গিলে খাচ্ছে বেপরোয়া দখলদার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, এক জেলাতেই এত ঋণ খেলাপি, ধানের মৌসুমে বাড়ছে চালের দাম। মানবজমিনের শিরোনাম, 7 দিন ধরে নিখোঁজ আইনজীবী, ছবিতে দেখা গেল থানায়, পুলিশ বলছে জানি না। পদযাত্রা নয়, এটা বিএনপির মরণযাত্রা কাদের বলেছেন। পদত্যাগ করুন, না হলে ভারাক্রান্তভাবে চলে যেতে হবে মির্জা ফখরুল বলেছেন। কালবেলা শিরোনাম, স্মার্ট বাংলাদেশ নিয়ে রাজশাহীতে রূপকল্পের কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সময় শিরোনাম, ব্যাংকের প্রশ্ন ফাঁসে বুয়েট শিক্ষক, 47 কোটি টাকার লেনদেনে 66 ব্যাংক অ্যাকাউন্টে। খুবই গুরুত্বপূর্ণ সংবাদ, আমরা হয়তো এটা নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে কুদ্দুস আফরাদ, আমার মনে হয় যে একটি শিরোনাম আপনাকে নিশ্চয়ই আকর্ষণ করেছে, যে প্রথম আলোর ঢাকায় নিঃশ্বাস নিলেও বিপদ, এবং আরেকটি পত্রিকা কালের কণ্ঠ, সেখানেও আরেকটি রিপোর্ট আছে, খেলাধুলায় জলবায়ুর প্রভাব, ধুঁকছে পুরো ক্রিকেট বিশ্ব। তা ঢাকার কথাই যদি আলোচনা করি, বায়ু দূষণের কারণে ঢাকার অধিবাসীদের গড় আয়ু কমে যাচ্ছে 7 থেকে 8 বছর। ঢাকায় জানুয়ারির প্রথম 24 দিনে 23 দিন বিপজ্জনক ছিল বায়ুর মান, এবং বাংলাদেশে প্রতি বছর বায়ু দূষণে প্রায় 88,000 মানুষ মারা যাচ্ছে। করণীয় কি? প্রতি বছর প্রায় লাখের কাছে। বিষয়টা খুবই উদ্বেগজনক। আমরা তো ঢাকায় বাস করি না, আপনি খালি চিন্তা করেন, বলা হচ্ছে যে বায়ু দূষণের কারণে ঢাকার অধিবাসীদের গড় আয়ু কমে যাচ্ছে 7 থেকে 8 বছর। আমরা ঢাকায় বাস করি, এবং প্রথমত হচ্ছে একটা আবর্জনার শহর। এমনি আমাদের ঘর বাড়ির আবর্জনা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়, সেটা সংগ্রহ করে একটা ডাস্ট, যেসব জায়গায় ডাস্ট করা হয় ওই জায়গায় অনেক সময় পৌঁছে না, এই এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে উন্নয়নের নামে খোরাখুরি পুরো বছর, পুরো 365 দিনের 300 দিন হয়তো, বিশেষ করে শীতকালে। হ্যাঁ, আগে এটা জানুয়ারির পরে শুরু হতো, এখন আগে শুরু হয়। বাজেটও সেই জন্য, কারণ বর্ষাকালে খোরাখুরিটা করলে মাত্রাটা আরও বেড়ে যায়, ক্ষতির মাত্রা। কিন্তু শীতকালে করলে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে ধুলোবলি ছড়াতে থাকে। এটা পারা যায়, এটা কিন্তু নিবারণ করার জন্য যেসব এরিয়া কাজ করবে, সেসব এরিয়া যদি কম বেশি পানি ছিটানোর ব্যবস্থা করা যায়, রাইট। কিন্তু আমরা শহরের প্রধান কয়েকটা সড়কে এই শীতকালের শুষ্ক মৌসুমে আমরা পানি ছিটাতে দেখি, এক বেলা বা দুবেলা। এটা প্রধান নামে মাত্র কয়েকটা দেখানোর জন্য আর কি, আর বাকি শহরটাই থাকে এর বাইরে। মূলত এমনিতেই এই সিজনে ধুলোবালি বেশি থাকে, তার মধ্যে যখন খোরাখুরি হয় সেটা সহনীয় মাত্রার শেষ পর্যায়ে। ঢাকার আকাশ কিন্তু সমস্ত দিনে দেখা যায় না, কুয়াশার জন্য না, ধুলোবালির জন্য। তো এই যে বললেন যে 7-8 বছর গড় আয়ু কমে যাচ্ছে, 88,000 মানুষ মারা যাচ্ছে, পত্রিকার রিপোর্ট। এইটাতে যদি আমাদের টনক না নড়ে,
এইটা তো আর নাগরিকদের এখানে কোনো কিছু করার নেই। নাগরিক সচেতনতারও খুব বেশি এখানে পুরো বিষয়টার দায় গভর্নমেন্টের উন্নয়ন, গভর্নমেন্টের খোরাখুরি, গভর্নমেন্টের এবং খোরাখুরি বলতে গেলে যে রাস্তাটা এর আগেও আপনার এই অনুষ্ঠানে একাধিকবার বলেছি, একটা রাস্তা কার্পেটিং হওয়ার 1 মাস থেকে 2 মাসের মধ্যে নিশ্চিত থাকতে হবে ঢাকায় ওটা খোরাখুরি হবে। আরেকজন এসে ঘুরবে, হ্যাঁ খুঁড়বে কার্পেটিং করার পরে, আবার কার্পেটিং করা হবে, এটা 3 মাস ভোগান্তিতে রেখে মানুষ কার্পেটিং করা হবে, তার 2 মাসের মাথায় করবে। তো এই যে ভুল সিদ্ধান্ত থেকে আমরা কবে সরে আসব, কিভাবে আসব? আমাদের নিকটবর্তী যদি শহর বলি কলকাতা, আমাদের এখান দিয়ে যদি নিকটবর্তী শহর বলি গুয়াহাটি, ত্রিপুরা, ওইখানে উন্নয়ন হচ্ছে। যদি সাম্প্রতিককালে ত্রিপুরায় বা আপনার কলকাতায় যান দেখবেন। কিন্তু আপনাকে আমি একটু জাস্ট শুধু আপনি তো কলকাতা গেলেন, আপনি তো কলকাতা গেলেন, আপনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে যাচ্ছেন, আপনি রাজশাহীর আলোচনাটাই করেন না। রাজশাহী তো অন্যরকম শহর হিসেবে, অন্যরকম শহর। এই তো একটা প্রি প্ল্যানলি যদি কাজ করা যায়। চট্টগ্রামে মেয়র মহিউদ্দিন সাহেব যখন প্রথমবার মেয়র হন, তখন চট্টগ্রাম সিটিটাকে একটা সবুজ সিটি হিসাবে উনি গড়ে তুলেছেন। মানে এইটা হলো আপনার অ্যাম্বিশন, এবং অ্যাম্বিশনটাকে মানে রাস্তাঘাট পরিষ্কার রেখেছেন। রাস্তাঘাট কোনখানে খোরাখুরি হবে না হবে, মহিউদ্দিন সাহেবের ক্ষমতা থাক না থাক, তার সিটি কর্পোরেশনে সে রাজনৈতিকভাবে ওইটা বাধা দিয়ে ওই খোরাখুরিতেও উনি সমর্থন দিতেন না, ইচ্ছা করলে ও আসা পারতো না। অর্থাৎ আমাদের এখানে একটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের, মানে সিটি শহরের রাজনৈতিক নেতৃত্বের এই জায়গাটা অভাব আছে। আমরা এই জন্যই কিন্তু আমরা ঢাকাকে 2 ভাগ করলাম, যাতে আমাদের এই বিষয়গুলো আমরা দেখতে পারি। আগে একজন মেয়র ছিলেন, এখন কিন্তু আমাদের 2জন মেয়র অপেক্ষাকৃত, এবং 2 মেয়র হওয়ার পরে কিছু কিছু কাজে তারা ভালো করেছে, আবার অনেক কাজ তারা পিছনে পড়ে গেছে। এখানে যেটা হয়ে গেছে, আমলার 2 মেয়র হয়ে যাওয়ার পর ঢাকা সিটিতে আমলার খবরদারিত্ব বেড়ে গেছে। মেয়রের যে রাজনৈতিক ক্ষমতা ছিল সেটা সংকুচিত হয়ে গেছে। আরও বিষয় হচ্ছে, মূলত আমরা আমাদের এই প্যাটার্নে, আমাদের যে জাতীয় প্যাটার্ন, এই প্যাটার্নে অনেক সময় শিক্ষা দীক্ষা কম লোক অনেক বেশি দেশ ভালো করে, অনেক বেশি ডিটারমাইন্ড হয়, অনেক বেশি তার নির্দেশনা বাস্তবায়ন করতে পারে, অনেক সময় অনেক শিক্ষা দীক্ষা হয় না। তো আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আমরা খুব শুটেড বুটেড হলে চলবে না, কিছু কিছু কাজ নর্দমায় পর্যন্ত নেমে যেতে হবে। এটা রাজশাহী, আবারও বলি রাজশাহীতে যেটা প্রমাণ, রাজশাহীর এক মেয়র লিটন এর আগের মাত্রায় কিন্তু ছিলেন। আমরা রাজশাহী নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু রাজনীতি আসতে চাই। গতকাল বিএনপির পদযাত্রা ছিল, আওয়ামী লীগেরও অনুষ্ঠান, মানে সমাবেশ স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু রাজনৈতিক বক্তব্যের শিরোনাম যেভাবে হলো, তাতে আপনার কাছে কি মনে হয় যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এটি হলো পদযাত্রা না, এটা একটু মরণ যাত্রা, মির্জা ফখরুল ইসলাম পদত্যাগ করে সরে দাঁড়ান, পালাবারও পথ পাবেন না। আচ্ছা, বুঝলাম যে রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক বক্তব্য, কিন্তু বক্তব্যগুলো কি এরকম হওয়া উচিত, না কি মনে হয় আপনাকে, না হওয়া উচিত? রাজনৈতিক বক্তব্য, মাঠের বক্তব্য অনেক সময় তারা কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বলে, কিন্তু এখনকার রাজনীতি আর পাকিস্তানিকে তাড়ানোর রাজনীতি তো এক রাজনীতি না। পালাবার পথ পাবে না, যাবে কোথায়? এটা যেমন প্রশ্ন। আর মরণ যাত্রা, গভর্নমেন্টের বিরুদ্ধে রাস্তায় নামলে যদি মরণ যাত্রা হয়ে যায়, ওইটাও খুব শুভন মনে হয় না। বিষয়গুলো হচ্ছে যে আমাদের রাজনীতিতে সহিষ্ণুতার খুবই অভাব, আর আরেকটা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা, আলোচনা কোনোটাই হচ্ছে না, একচেটিয়া হচ্ছে। আমি আপনাকে শুনছিই না, আর আপনি বলছেন আমি দেখছি না। এই যে অবস্থা, বা আমি একটা ভালো কাজ করছি, আপনি ন্যূনতম প্রশংসা করছেন না, করতে গেলে মনে হয় যেন কেন করবো। তো এই যে কালচারটা, এই কালচারটা থেকে সরে আসতে হবে। এটার জন্য অনেক বছর ধরে বলাবলি হচ্ছে। এই গভর্নমেন্ট ধরেন গত টানা 14.5 বছর পাওয়ারে, এর আগেও আর এক মেয়াদ ছিল, তাদের এমন একটি কাজেরও প্রশংসা করে নেই। এবং খুব ভালো ভালো কাজ যেগুলো আছে, ধরেন পদ্মা সেতু করেছে, মেট্রো রেল চালু করছে, তো প্রশংসা তো না, উল্টা আরও বলা হচ্ছিল যে এইগুলো হচ্ছে বিএনপি শুরু করছে, বিএনপি ভিত্তিপ্রস্তর করছে, বিএনপি চালু করছে, মানে কৃতিত্ব নেওয়ার থ্যাঙ্কস দিয়ে ক্রিটিসাইজও করা যায়। কারণ ভুলভ্রান্তি থাকে, কাজ করলেই ভুলভ্রান্তি হয়, এটা যিনি কাজ করা তিনিও বুঝেন।
তো আমরা থ্যাঙ্কস দিয়ে কখনো কাউকে সমালোচনা করি না। আবার একইভাবে অপোজিশনের অনেক মানে বক্তব্য আছে আমলে নেওয়ার মতো, সেগুলোকে আমরা আমলে নেই না। এতে যেটা হয়, রাজনীতিতে যে ভারসাম্যটা থাকে, ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। যে ভারসাম্যটা পূরণের যোগ্য না। আমাদের এখানে এখনও খেয়াল করেন, আমরা 50 বছর দেশের বয়স পেরিয়ে গেছে। একটা দেশ জন্ম হওয়ার পর আমরা নিজেরা চলছে এবং আমরা অনেক দূর এগিয়ে গেছি। এটা নিঃসন্দেহে বলা যায়। আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের ভিত্তি এখন অনেক মজবুত। আমাদের বলা হচ্ছে এইটা নাই, ওইটা নাই, লুপাট হচ্ছে, এই হচ্ছে, তারপরে কিন্তু আপনি দেখবেন, খেয়াল করবেন, যে কোনো বন্দে কক্সবাজারে যারা যাচ্ছে তার সংখ্যা প্রতিদিন নাকি 2-3 লাখ। হ্যাঁ, আমরা যদি শিল্পকলা বা বাইরের বা রপ্তানি মেলা, যে মেলাগুলোতে মানুষের আধিক্য দেখি, তখন মানে দেশে কোনো সংকট, অর্থনৈতিক কোনো দুরবস্থা মনেই হয় না। আমাদের বিয়ে টিয়ে নানান সামাজিক অনুষ্ঠান যখন দেখি মনে হয় না। এটা যেমন সত্য, একইভাবে এটাও সত্য, আমাদের কিছু কিছু জিনিস আমাদের আরও সাশ্রয়ী, ব্যয় সাশ্রয়ী, সংকট মোকাবেলায় আরও কিছু পদক্ষেপ আমাদের দরকার আছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আর রাজশাহীর কথা বলছিলাম আমি। রাজশাহীতে প্রধানমন্ত্রী যা যাচ্ছেন এবং একটি পত্রিকায় দেখলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক অঞ্চলের কথা তোলা হবে হয়তো, আর স্মার্ট বাংলাদেশের রূপকল্প আজকে মাননীয় প্রধানমন্ত্রী তুলে দেবেন, আরেকটি পত্রিকার শিরোনাম। আর রাজশাহীর মানে আমার খুব অতি সম্প্রতি রাজশাহী যাওয়া হয়নি, কিন্তু ছবিতে রাজশাহী থেকে যেভাবে দেখছি তাতে তো মনে হলো আমার শহর, সব শহরগুলো যদি রাজশাহী হয় তাহলে তো ভালোই হবে। ভিডিও ফুটেজে যারা রাজশাহীকে দেখছে, যদি মিউট করে অর্থাৎ সাউন্ড বন্ধ করে রাজশাহীকে দেখা হয়, তাহলে মনে হবে না এটা বাংলাদেশের কোনো শহর, আচ্ছা, মনে হবে এটা বাইরের কোনো দেশের শহর। এতটাই সৌন্দর্য হয়েছে। এবং ওইখানকার লিটন সাহেবকে আমরা ধন্যবাদ দেই। একই সঙ্গে লিটন সাহেবের মতো অন্যান্য সিটিগুলো যাতে গড়ে তোলা হয়, একক চেষ্টা সরকারের সাপোর্টে গড়ে তোলে, সেই দিকে আমাদের মেয়রদেরকে আমি মনে করব যে দৃষ্টি দেওয়া দরকার। রাজশাহীর আসলে হচ্ছে পরিকল্পনার ভিতরে সব কিছু করা যায় চেষ্টা করলে। রাস্তাঘাট প্রশস্ত করলেই সেটা না, প্রশস্ত করার পর সেটা মেনটেনেন্স করতে হয়। আমাদের এখানে ফুটপাথ আছে, রাস্তাঘাট আছে, ভাঙচুর হচ্ছে, সব ঠিক আছে। মেনটেনেন্স এবং তার তদারকিটা যদি ঠিক থাকতো তাহলেও কষ্ট হতো না। আমি আবারও বলছি, অনেক সরু পথও যদি মেনটেনেন্সটা ঠিকভাবে থাকে, সড়ক ব্যবস্থাপনাটা ঠিক থাকে, তাহলে এখানে কোনো জ্যাম হয় না। আমাদের এখানে আমরা ম্যান পাওয়ারের কথা বলি কথায় কথায়, কিন্তু আদৌ ম্যান পাওয়ার বড় সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের যারা তদারকি করে, তারা যেইটুক কাজ করার দায়িত্ব সেইটুকুন কাজ যাতে তারা করে। অর্থাৎ আমি গভর্নমেন্ট এমপ্লয়ের কথা বলছি, তারা খালি বলে যে আমার লোগো বল কম, কিন্তু এই মাথার থেকে এটা সরিয়ে দিলে যেটা আছে যা আছে তাই করেন। যে বলে তাকেই চেয়ারে পাওয়া যায় না বেশিরভাগ সময়, সেই কাজে ব্যস্ত থাকে না। একই অবস্থা তার নিচু স্তরে বা উপরের স্তরে। আমরা ওই জায়গাটা আর একটু বেশি চাই। আর লোকবল কম হলে সে একটু বেশি সার্ভিস দিবে, দোষ আছে কি? গভর্নমেন্টে তো আবার ওভার টাইমের ব্যবস্থা আছে। কথার কথা বলছি, আমাদের এখানে ফাঁকি ঝুঁকির একটা সিস্টেম আছে। আরেকটা হচ্ছে এদেরকে প্রতিরোধ বা প্রতিকার বা প্রতিবিধান বা অন্যায় করলে শাস্তির আওতায় আমাদের এখানে এই কালচারটা চলে গেছে। শাস্তির আওতায় নেওয়া হচ্ছে না। এটা ব্যাংক লুট বলেন, অন্যান্য লুট বলেন, যাই বলেন, আমাদের এখানে এখন লুটকারীর বলেন, অপরাধীর বলেন, বেআইনি কাজের বলেন, কোনো শাস্তি হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি শিরোনাম ছিল নদী গিলে খাচ্ছে বেপরোয়া দখলদার, আলোচনা করা গেল না, কিন্তু এই শিরোনামটি পড়ে আমি অনুষ্ঠানটা শেষ করতে চাই। প্রিয় দর্শক, নদী গিলে খাচ্ছে বেপরোয়া দখলদার, কি মারাত্মক শিরোনাম। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।